স্বাগত খেলা ভিউজ, আপনাদের সঙ্গে আছে আমি আব্দুর রহমান। দর্শক, আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। এখনো ব্যাটিং এ নামেননি মুমিনুল, চতুর্থ দিনে দেখা যাবে তো? সাকিবের বিরুদ্ধে চাকিং এর অভিযোগ, দিতে হলো পরীক্ষা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের প্রস্তাবে আপত্তি ভারতের, আর পাকবোর্ড বলছে আত্মসমর্পণ করেনি পাকিস্তান। বল গড়ানোর আগেই অ্যাডিলেডে ফিরল 36 রানে অল আউটের স্মৃতি। আবার কি এমন হবে? জবাব দিলেন অ্যালেক্স হ্যারি। ইতিহাস গড়ে হকির বিশ্বকাপে বাংলাদেশ। পিএসজিতে যাবেন সালা। এবং শ্রীলঙ্কাকে অল আউট করে লক্ষ্য নাগালে রাখলো অনূর্ধ্ব 19 টাইগাররা। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউজের সঙ্গেই থাকুন। সাধারণত 3 নম্বর কিংবা 4 নম্বরে ব্যাট করতে দেখা যায় মুমিনুল হককে, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সপ্তম ব্যাটার হিসেবে উইকেটে তাইজুল ইসলাম আসলেও ব্যাট করতে নামেননি মুমিনুল। কেন ব্যাটিং এ নামলেন না তিনি? চতুর্থ দিনে কি ব্যাট করতে দেখা যাবে অভিজ্ঞ এই ব্যাটারকে? এ নিয়ে ক্রিকেট প্রেমীদের কৌতূহল রয়েছে। তৃতীয় দিনে মুমিনুল ব্যাট করতে না নামলেও সুবিধাজনক অবস্থানেই আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে 5 উইকেট খরচায় স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ 193। সব মিলিয়ে বাংলাদেশের লিড 211 রানের। উইকেটে আছেন জাকের আলী ও তাইজুল। এই অবস্থায় মুমিনুল ব্যাটিং করতে নামলেও এই টেস্টে সেটি হতে পারে আরো ইতিবাচক। তবে তার আগে দেখে নেওয়া যাক কেন ব্যাট করতে নামেননি মুমিনুল। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ব্যাটিং এর সময়ও ফিল্ডিং এ দেখা যায়নি মুমিনুলকে, তবে দ্বিতীয় ইনিংসে প্যাড পরেই ড্রেসিং রুমে অপেক্ষা করতে দেখা গেছে মুমিনুলকে, যা বার্তা দেয় চতুর্থ দিনে মুমিনুলের ব্যাট করতে নামার। ক্রিক ইনফোর ম্যাচ বিবরণীতে জানা গেছে অসুস্থ হয়ে পড়েছেন মুমিনুল, যে কারণে তৃতীয় দিনে ব্যাটিং এ নামতে পারেননি তিনি। প্যাড আপ করে থাকায় লিটন দাস আউট হওয়ার পর অধিনায়ক মিরাজ তার পরিস্থিতি জানতে চান, তবে টিভি রিপ্লেতে তাকে দেখে ব্যাটিং এর জন্য প্রস্তুত নন বলে মনে হয়। তবে এখন একদিন পুরো বিশ্রাম পাওয়ায় আশা করা হচ্ছে চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন তিনি। দুঃসময় বুঝি একেই বলে, সাকিব আল হাসান বোধ হয় এখন সেটা হারে হারে টের পাচ্ছেন। ক্যারিয়ারের সোনালী সময় পেরিয়ে এখন গোধূলি বেলায় তাকে শুনতে হচ্ছে বোলিং এর চাকিং এর অভিযোগ, যে অভিযোগ মিথ্যা প্রমাণে পরীক্ষাও দিতে হয়েছে দেশের তারকা এই অলরাউন্ডারকে। প্রায় 2 দশক আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে বেড়ানো সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট। পাকিস্তান সিরিজের আগে সারের হয়ে সমারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব, যেই ম্যাচে প্রথম ইনিংসে 4 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে সাকিব শিকার করেন 5 উইকেট। সেই ম্যাচের বোলিং নিয়ে প্রশ্ন তুলেছে ম্যাচ আম্পায়াররা। কাউন্টি ক্রিকেটে সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা, যে কারণে আগামীতে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে তাকে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে হবে। সেই লক্ষ্যেই এবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বার্মিংহামে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন টাইগার এই অলরাউন্ডার। সেখানে বিশেষজ্ঞদের সামনে সাকিব মোট 4 ওভার বোলিং করেন। জানা গেছে প্রথম 3 ওভার একটু জোরের উপর বোলিং করেন তিনি, তবে শেষ ওভারে গতি কমিয়ে ফেলেন। সাকিবের এই বোলিং পরীক্ষার ফল অবশ্য পেতে কিছুটা সময় লাগবে। অবশ্য দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়ানো সাকিব তার বোলিং অ্যাকশন নিয়ে আশাবাদী। তার বিশ্বাস এই পরীক্ষায় ভালোভাবেই পাশ করে যাবেন তিনি, আর সেটি হলে কাউন্টি খেলতে কোনো বাধা থাকবে না সাকিবের। সময় যত এগোচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা যেন ততই ঘনীভূত হচ্ছে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি একে অন্যকে প্রস্তাব দিচ্ছে, তবে সমাধান আসছে না কিছুতেই। এতে করে বেকায়দায় পড়েছে আইসিসি, এবার ফের বেকায়দায় আইসিসি। সবশেষ মিটিং এ পাকিস্তান যে প্রস্তাব জানিয়েছে তাতে আপত্তি আছে ভারতের। গত শুক্রবার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে জরুরি মিটিং হয়, তবে সেই মিটিং এর স্থায়িত্ব ছিল মাত্র 15 মিনিট, যেখানে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ভারত পাকিস্তান। ভারত তার দাবিতে অনড় রয়েছে। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে না তারা। তাদের চাওয়া নিজেদের ম্যাচগুলো হাইব্রিড মডেলে পাকিস্তানের বাইরে খেলা। সবশেষ মিটিং এ ভারতের এই প্রস্তাব মেনে নিয়েছে পাকিস্তান, তবে এর সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছে তারা, আগামীতে আইসিসির কোনো ইভেন্টে অংশ নিতে তারাও ভারতে যাবে না। ভারতের মতো তাদেরও চাওয়া তাদের ম্যাচগুলো যেন অন্য কোথাও আয়োজন করা হয়। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে হতে পারে ম্যাচগুলো। প্রয়োজনে পাকিস্তানের মতো ভারতকেও গ্রুপ পর্ব এমনকি সেমি ও ফাইনাল খেলতে হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তানের এই প্রস্তাবটি মানতে নারাজ ভারত, যে কারণে ওই মিটিং এ বাড়তি সময় চেয়েছে তারা, যে মিটিং এ আগামী বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। নয়তো এই টুর্নামেন্টের ভবিষ্যৎ আরো ঝুলে যেতে পারে। এ ব্যাপারে পিসিবির একটি সূত্র জানিয়েছে, আমরা একটি ন্যায্য সমাধান উপস্থাপন করেছি। ভারত এটা না মানলে ভবিষ্যতে আমাদের দল সেখানে পাঠানোর আশা করা যায় না। যদি ভারতে আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হয়, তাদের দলকেও সমতা নিশ্চিত করে ফাইনাল বা মূল ম্যাচ খেলতে হবে দুবাইতে।
তবে এরই মধ্যে কানাঘুষা শোনা যাচ্ছে ভারতের দাবি মেনে নিয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান। অর্থাৎ এতদিন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনড় অবস্থানে থাকলেও ভারতের কাছে হার মানছে তারা। আরো সহজ করে বললে আত্মসমর্পণ করেছে পাকিস্তান। গণমাধ্যমগুলোতে এমনই খবর পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি যে সত্যি নয়, আত্মসমর্পণের এমন প্রতিবেদন উড়িয়ে দিয়েছে দেশটি। এসব নিউজকে অর্থহীন বলে অভিমত তাদের। বোর্ডের সূত্রে এমনটি জানিয়েছে ক্রিকেট পাকিস্তান। তাদের দাবি নিজেদের অবস্থান থেকে সরে আসেনি পিসিবি। বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25 দ্বিতীয় ম্যাচটি 6 ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে। ভারত এবং অস্ট্রেলিয়া এই ম্যাচে গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলবে। এই ম্যাচের আগে আলোচনার বিষয় হয়ে উঠেছে 36 অল আউট। আমরা আপনাকে বলি, টিম ইন্ডিয়া 2020-21 সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাডিলেডে খেলা দিন রাতের টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে 36 রানে অল আউট হয়ে গিয়েছিল, যা টেস্ট ক্রিকেট ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর। সেই ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বে ভারতকে লাভজনক হারের মুখে পড়তে হয়েছিল। অস্ট্রেলিয়ান মিডিয়া বর্তমানে 2021 সালে অস্ট্রেলিয়ার জয় নিয়ে অনেক কথা বলছে। এখন প্রশ্ন হলো, অস্ট্রেলিয়া দল সেই 36 রানে অল আউট নিয়ে কি ভাবছে? এদিকে এর মাঝে অস্ট্রেলিয়া দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি এ বিষয় নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ভারতের বিরুদ্ধে আসন্ন দিনরাতের টেস্ট ম্যাচে ক্যাঙ্গারুরা আবার একই রকম করার আশা করতে পারে না। তিনি বলেছেন যে খেলোয়াড়রা গোলাপি বলে তাদের পারফরমেন্স বিবেচনা করে আত্মবিশ্বাসের সঙ্গে আসন্ন ম্যাচে মাঠে নামবে। তবে দলটি ইতিমধ্যে সিরিজে 1-0 পিছিয়ে থাকায় এটি তাদের জন্য সহজ হবে না। মঙ্গলবার 3রা ডিসেম্বর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অস্ট্রেলিয়ান খেলোয়াড় অ্যালেক্স ক্যারি বলেন, ক্রিকেটের ইতিহাসে অবশ্যই অনেক দুর্দান্ত দিন আছে, কিন্তু আমরা আশা করি না যে সেগুলি আবার ঘটবে। আমাদের একটি প্রক্রিয়া এবং একটি পরিকল্পনা আছে এবং আমরা তা বাস্তবায়ন করার চেষ্টা করব এবং যেটা হওয়ার সেটাই হবে। কিন্তু সেই টেস্ট ম্যাচে আমি ছিলাম না, আমি খেলতে চেয়েছিলাম কিন্তু আমি মিস করেছিলাম। এটা খুব দ্রুত ঘটেছিল। তবে হ্যাঁ, আমরা উত্তেজিত। আমি মনে করি আমাদের অনেক কিছু শেখার আছে এবং গোলাপি বলের ক্রিকেটে আমাদের রেকর্ড থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। এর মানে এই নয় যে আমরা সাফল্য পাবো, তবে আমি মনে করি আমাদের পদ্ধতি, আমাদের খেলার ধরন এবং এই গ্রুপে আমাদের যে অভিজ্ঞতা আছে, আমরা সিরিজে ফিরে আসবই। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে 295 রানে হারিয়েছিল ভারত। স্বাগতিক দল 534 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে 238 রানে অল আউট হয়ে যায়। অ্যালেক্স ক্যারি বলেছেন যে দলটি অ্যাডিলেডের আসন্ন ম্যাচের জন্য আত্মবিশ্বাসী এবং তিনি মনে করেন দুই দলের মধ্যে একটি দুর্দান্ত ম্যাচ হবে। তিনি বলেন, আমি নিশ্চিত নই যা এটি ভারতকে মনস্তাত্ত্বিকভাবে বিরক্ত করবে। না, আমি মনে করি আমরা আত্মবিশ্বাসী এবং আমি নিশ্চিত ভারতও শেষ ম্যাচ থেকে আত্মবিশ্বাসী, তাই এটি একটি দুর্দান্ত ম্যাচ হবে। ওমানের মাস্কাটে চলমান এশিয়ান অনূর্ধ্ব 21 হকিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। থাইল্যান্ডকে 7-2 গোলে হারিয়ে যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লাল সবুজের দল, যার ফলে প্রথমবারের মতো হকির যুব বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশকে। বিশ্বকাপে জায়গা পেতে 6ষ্ঠ স্থানের মধ্যে থাকতে হতো বাংলাদেশকে, যেই লক্ষ্য এই জয় সুবাদে পূরণ হয়ে গেছে। এই জয়ে বাংলাদেশ এখন 5ম ও 6ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সে ম্যাচে হারলেও 6ষ্ঠ হবে, অর্থাৎ যুব বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আগামী বছর স্বাগতিক ভারত সহ যুব বিশ্বকাপে এশিয়া থেকে 7টি দল খেলবে। ভারত এরই মধ্যে এশিয়ান অনূর্ধ্ব 21 হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে স্বাগতিক হিসেবে নয়, সরাসরি তারা যুব বিশ্বকাপে খেলবে। বাকি 6 দলের মধ্যে একটি এখন বাংলাদেশও। মাস্কাটে 10 দল নিয়ে জুনিয়র এশিয়া কাপে ছেলেদের বিভাগে খেলা শুরু হয় 26 নভেম্বর। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে 3-1 গোলে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে 6-0 গোলে হারে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ 2-2 গোলে ড্র করে শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে। চতুর্থ ম্যাচেও 1-1 ড্র চীনের সঙ্গে। তারপর আজ এলো প্রত্যাশিত জয়, যেই জয়ের সুবাদে প্রথমবার যুব বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বাংলাদেশের। রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল লিভারপুল। ম্যাচে 2-0 গোলে হারিয়েছিল ম্যান সিটিকে। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে সালাহ বলেছিলেন, অ্যানফিল্ডে এটাই হয়তো তার শেষ ম্যাচ। মঙ্গলবার 3রা ডিসেম্বর জানা গেল ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গে যোগাযোগ করেছেন সালার এজেন্ট রামি আব্বাস। লিভারপুলের সঙ্গে 32 বছর বয়সী সালার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মৌসুম শেষে, কিন্তু এখনো অলরেডদের পক্ষ থেকে কোনো নতুন চুক্তির প্রস্তাব পাননি তিনি। লিভারপুলের হয়ে চলতি মৌসুমে বেশ ভালো খেলছেন সালাহ। সব ধরনের প্রতিযোগিতায় 13টি গোল করার পাশাপাশি 7টিতে অ্যাসিস্ট করেছেন তিনি। সবশেষ রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচেও গোল পেয়েছিলেন। এই জয়ে লিভারপুল প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পাকাপোক্ত করেছেন 9 পয়েন্টে এগিয়ে থেকে। সালাহ অবশ্য লিভারপুলেই থাকতে চান, যেখানে তিনি 2017 সালে রোমা থেকে যোগ দিয়েছিলেন, কিন্তু এখনো ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব না পাওয়ায় তিনি কিছুটা হতাশ।
পিএসজি অবশ্য বেশ আগে থেকে সালাহকে টার্গেটে রেখেছিল, কয়েক দফা চেষ্টা করেছিল তাকে দলে ভেড়াতে, কিন্তু সফল হয়নি। নতুন কোচ লুইস এনরিকের তত্ত্বাবধানে ভালো করেছে পিএসজি। বর্তমানে এনরিকের দলে প্রচুর তরুণ খেলোয়াড় রয়েছে, অভাব রয়েছে অভিজ্ঞ খেলোয়াড়ের। সে কারণেই তারা সালাহকে চাচ্ছে। সালার পরিবারও অবশ্য প্যারিসকে পছন্দ করে, সে কারণে পিএসজির অফার লুফে নিতে পারেন মিশরের এই তারকা। সালার বর্তমান সাপ্তাহিক বেতন 4 লাখ পাউন্ড, সেটা দেওয়া পিএসজির জন্য কঠিন কিছু হবে না, কিন্তু সালাকে নিতে অন্যান্য ক্লাবও চেষ্টা ত্রুটি রাখবে না। সেক্ষেত্রে শেষ পর্যন্ত পিএসজি তাকে নিতে পারে কিনা সেটাই দেখার বিষয়। যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে যেতে উভয় দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। দুবাইতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 দল আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে 49 ওভার 2 বলে 228 রানে অল আউট হয়েছে। জিততে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলকে করতে হবে 229 রান। শ্রীলঙ্কার ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন 4 নম্বরে ব্যাটিংয়ে নামা ভীমাদ্দিন সারা। তিনি এক প্রান্ত আগলে 132 বল খেলে 10টি চারের মারে 106 রানের ইনিংস খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। তিনি ছাড়া আর কেউই 22 রানের বেশি করতে পারেনি। অধিনায়ক বিহাস থিউমিকা করেন 3 চারে 22 রান। এছাড়া লাকবিন আবিসিংহে 21, ভিরান চামুদিতা 20 ও পুলিন্দু পেরেরা করেন 20 রান। বল হাতে বাংলাদেশের 9 ওভার 2 বলে 50 রান দিয়ে 4টি উইকেট নেন আলফাহাদ। রিজান হোসেন 10 ওভারে 40 রান দিয়ে নেন 3টি উইকেট। এছাড়া ইকবাল হোসেন ইমন ও মোহাম্মদ রাফিউজ্জামান রাফি 1টি করে উইকেট নেন। 2 ম্যাচ থেকে 2টিতেই জিতে 4 পয়েন্ট করে নিয়ে শ্রীলঙ্কা বি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে ও বাংলাদেশ আছে 2য় স্থানে। আজকের ম্যাচে যারা জিতবে তারা গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে যাবে। এই ছিল এখনকার মতো। খেলার আরো আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টস এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টস এর ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টস এর সাথেই থাকুন।